শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ অশ্বিনী কুমার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন 1881, দেবেন্দ্রনাথ ঠাকুর, অচলানন্দ, শিবনাথ, হৃদয়, নরেন্দ্র, গিরিশ। প্রাণের ভাই শ্রীম, তোমার প্রেরিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আজ দ্বিতীয়ায় শেষ করেছি। ধন্য তুমি, এত অমৃত দেশময় ছড়ালে। যাক, তুমি অনেক দিন হলো ঠাকুরের সঙ্গে আমার কি আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে, তাই জানাবার একটু চেষ্টা করি। কিন্তু আমি তো আর শ্রী মর্মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন, তারিখ, মুহূর্ত আর শ্রী মুখনিসৃত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখব। যতদূর মনে আছে লিখে যাই, হয়তো একদিনের কথা আর একদিনের বলে লিখে ফেলব। আর কত ভুলে গেছি। বোধ হয় 1881 সালে শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন। সেদিন কেশববাবুর আসিবার কথা। আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়ে ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম, পরমহংস কোথায়? তিনি উত্তর দিকের বারান্দায় তাকিয়া ঠেসান দেওয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন, এই পরমহংস। কালা পেড়ে ধুতি পরা আর তাকিয়া ঠেসান দেওয়া দেখে ভাবলাম, এ আবার কিরকম পরমহংস। কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে আবার তাই দুহাত দিয়ে বেষ্টন করে আধাচিত হয়ে তাকিয়ায় ঠেসান দেওয়া হয়েছে। মনে হল এর কখনো বাবুদের মতো তাকিয়া ঠেসান দেওয়া অভ্যাস নাই। তবে বোধ হয় ইনিই পরমহংস হবেন। তাকিয়ার অতি নিকটে তাহার ডান পাশে একটি বাবু বসে আছেন। শুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র, যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন। একটু পরেই রাজেন্দ্রবাবুকে বললেন, দেখো দেখিন কেশব আসছে কিনা। একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন, না। আবার একটু শব্দ হতে বললেন, দেখো, আবার দেখো। এবারও একজন দেখে এসে বললেন, না। অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন, পাতের উপর পড়ে পাত, রাই বলে ওই এলো বুঝি প্রাণনাথ। হ্যাঁ, দেখো কেশবের চিরকালই কি এই রীত, আসে 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 না। কিছুকাল পরে সন্ধ্যা হয় হয় এমন সময় কেশব দলবল সহ এসে উপস্থিত। এসে যেমন ভূমিষ্ঠ হয়ে ওকে প্রণাম করলেন, উনিও ঠিক তদ্রূপ করে একটু পরে মাথা তুললেন। তখন সমাধিস্থ। বলছেন, রাজ্যের কলকাতার লোক জুটিয়ে নিয়ে এসেছেন, আমি কিনা বক্তৃতা করব। তা আমি পারবো টারবনি, করতে হয় তুমি করো, আমি ওসব পারবনি। এই অবস্থায় একটু দিব্য হাসি হেসে বলছেন, আমি তোমার খাবো দাবো থাকবো, আমি তোমার খাবো শোবো আর বাহ্যে যাব, আমি ওসব পারবনি। কেশববাবু দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন। এক একবার ভাবের ভরে আহ আহ করছেন। আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি, এ কি ঢং, আর তো কখনো এমন দেখি নাই। আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই। সমাধি ভঙ্গের পরে কেশববাবুকে বললেন, কেশব, একদিন তোমার ওখানে গেছিলাম, শুনলাম তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব। আমি তখন উপর পানে তাকাই, যেখানে কেশববাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রীলোকগণ বসেছিলেন, আর ভাবি তাহলে এদের দশা হবে কি। তোমরা গৃহী, একেবারে সচ্চিদানন্দ সাগরে কি করে গিয়ে পড়বে?
সেই নেউলের মতো পেছনে বাঁধা ইট। কোনো কিছু হলে কুলাঙ্গায় উঠে বসল, কিন্তু থাকবে কেমন করে? ইটে টানে আর ধূপ করে নেবে পড়ে। তোমরাও একটু ধ্যান ট্যান করতে পারো, কিন্তু দ্বারা সুতো ইট টেনে আবার নামিয়ে ফেলে। তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে, আবার উঠবে, আবার ডুব দেবে, আবার উঠবে, এমনি চলবে। তোমরা একেবারে ডুবে যাবে কি করে? কেশববাবু বললেন, গৃহস্থের কি হয় না? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পরমহংসদেব দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্র দেবেন্দ্র 2-3 বার বলে উদ্দেশ্যে কবার প্রণাম করলেন। তারপর বললেন, তা জানো, একজনার বাড়ি দুর্গোৎসব হতো, উদয়স্ত পাঁঠা বলি হতো। কয়েক বছর পরে আর বলির সে ধুমধাম নাই। একজন জিজ্ঞাসা করলে, মশাই, আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই? সে বললে, আরে এখন যে দাঁত পড়ে গেছে। দেবেন্দ্রও এখন ধ্যান ধারণা করছে, তা করবেই তো। তা কিন্তু খুব মানুষ। দেখো, যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো। নারকেল যতদিন ডাব থাকে তার নেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবেই, আর যখন মায়া শেষ হয়ে যায় তখন হয় ঝুনো। ওই শাঁস আর মালা পৃথক হয়ে যায়। শাঁসটা ভিতরে ঢপর ঢপর করে। আত্মা হয় আলাদা, শরীর হয় আলাদা, দেহটার সঙ্গে যোগ থাকে না। ওই যে আমিটে, ওটাতেই বড় মুশকিল বাধায়। শালার আমি যে যাবেই না। এই পোড়ো বাড়ি, অশ্বত্থ গাছ উঠেছে, খুঁড়ে ফেলে দাও, আবার পরদিন দেখো এক ফেগড়ি গজিয়েছে। ওই আমিও অমনি ধারা। পেঁয়াজের বাটি 7 বার ধো, শালার গন্ধ কি কিছুতেই যাবেনি? কি বলতে বলতে কেশববাবুকে বললেন, হ্যাঁ কেশব, তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই। বাবু সিঁড়ি দিয়ে উঠছেন, 1 পা ফেলে আর 1 পা ফেলতেই উফ, পাশে কি হলো বলে অজ্ঞান। ডাক ডাক, ডাক্তার ডাক। ডাক্তার আস্তে আস্তে হয়ে গেছে। এরা বলেন ঈশ্বর নাই। 1 কি 1.5 ঘন্টা পরে কীর্তন আরম্ভ হল। তখন যা দেখলাম তা বোধ হয় জন্ম জন্মান্তরেও ভুলব না। সকলে নাচতে লাগলেন, কেশবকেও নাচতে দেখলাম। মাঝখানে ঠাকুর আর সবাই তাকে ঘিরে নাচছেন। নাচতে নাচতে একেবারে স্থির, সমাধিস্থ। অনেকক্ষণ এইভাবে গেল। শুনতে শুনতে দেখতে দেখতে বুঝলাম এ পরমহংস বটে। আর একদিন বোধহয় 1883 সনে শ্রীরামপুরের কয়েকটি যুবক সঙ্গে নিয়ে গেছিলাম। সেদিন তাদের দেখে বললেন, এরা এসেছেন কেন? আমি বললাম, আপনাকে দেখতে। ঠাকুর বললেন, আমায় দেখবে কি, এরা সব বিল্ডিং টিল্ডিং দেখুক না। আমি বললাম, এরা তা দেখতে আসে নাই, আপনাকে দেখতে এসেছে। ঠাকুর বলিলেন, তবে এরা বুঝি চকমকির পাথর, ভিতরে আগুন আছে। 1000 বছর জলে ফেলে রাখো, যেমন ঠুকবে অমনি আগুন বেরোবে। এরা বুঝি সেই জাতীয় জীব। আমাদের ঠুকলে আগুন বেরোয় কই? আমরা এই শেষ কথা শুনে হাসলাম। সেদিন আর কি কি কথা হলো ঠিক মনে নাই, তবে আমির গন্ধ যায় না আর কামিনী কাঞ্চন ত্যাগের কথাও যেন হয়েছিল। আর একদিন গেছি, প্রণাম করে বসেছি। বলিলেন, সেই যে কক খুললে ফসফস করে উঠে, একটু টক একটু মিষ্টি, তার একটা এনে দিতে পারো? আমি বললাম, লেমনেড। ঠাকুর বললেন, আনো না। মনে হয় একটা এনে দিলাম। এদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না। কয়েকটি প্রশ্ন করেছিলাম, আপনার কি জাতিভেদ আছে? ঠাকুর বলিলেন, কই আর আছে, কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি।
তবু একদিনের কথা বলছি। একটা লোক লম্বা দাড়িওয়ালা বরফ নিয়ে এসেছিল। তা কেমন খেতে ইচ্ছা হলো না। আবার একটু পরে একজন তারই কাছ থেকে বরফ নিয়ে এলো। কেঁচড় মেচড় করে চিবিয়ে খেয়ে ফেললাম। তা জানো, জাতিভেদ আপনি খসে যায়। যেমন নারিকেল গাছ তাল গাছ বড় হয়, বেল্ল তো আপনি খসে পড়ে। জাতিভেদ তেমনি খসে যায়। টেনে ছিঁড়ো না, ওই শালাদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, কেশববাবু কেমন লোক? ঠাকুর বললেন, ওগো, সে দৈবী মানুষ। আমি বললাম, আর ত্রৈলোক্যবাবু? ঠাকুর বললেন, বেশ লোক, বেড়ে গায়। আমি বললাম, শিবনাথবাবু? ঠাকুর বললেন, বেশ মানুষ, তবে তর্ক করে যে। আমি বললাম, হিন্দুতে ও ব্রাহ্মতে তফাৎ কি? বললেন, তফাৎ আর কি, এইখানে রোশন চৌকি বাজে, একজন সানাইয়ের ভোঁ ধরে থাকে, আর একজন তারই ভিতর রাধা আমার মান করেছে ইত্যাদি রং পরং তুলে নেয়। ব্রাহ্মেরা নিরাকার ভোঁ ধরে বসে আছে, আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে। জল আর বরফ, নিরাকার আর সাকার। যা জল তাই ঠান্ডায় বরফ হয়। জ্ঞানের গরমিতে বরফ জল হয়, ভক্তির হিমে জল বরফ হয়। সেই একই জিনিস নানা লোকে নানা নাম করে। যেমন পুকুরের চারপাশে চার ঘাট। এ ঘাটে যারা জল নিচ্ছে, জিজ্ঞাসা করো, বলবে জল। ও ঘাটে যারা জল নিচ্ছে, বলবে পানি। আর এক ঘাটে ওয়াটার, আর এক ঘাটে অ্যাকোয়া। জল তো একই। বরিশালে অচলানন্দ তীর্থাবভূতের সঙ্গে দেখা হয়েছিল বলাতে বললেন, সেই কোতরঙ্গের রামকুমার তো? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বললেন, তাকে কেমন লাগলো? আমি বললাম, খুব ভালো লাগলো। ঠাকুর বললেন, আচ্ছা, সে ভালো না আমি ভালো? আমি বললাম, তার সঙ্গে কি আপনার তুলনা হয়? তিনি পণ্ডিত বিদ্বান লোক, আর আপনি কি পণ্ডিত জ্ঞানী? উত্তর শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলেন। এক আধ মিনিট পরে আমি বললাম, তা তিনি পণ্ডিত হতে পারেন, আপনি মজার লোক, আপনার কাছে মজা খুব। এইবার হেসে বললেন, বেশ বলেছ, ঠিক বলেছ। আমায় জিজ্ঞাসা করলেন, আমার পঞ্চবটী দেখেছ? বললাম, আজ্ঞে হ্যাঁ। সেখানে কি কি করতেন তাও কিছু বললেন। সেই নানাভাবে সাধনের কথা, ন্যাংটার কথাও বললেন। আমি জিজ্ঞাসা করলাম, তাকে পাবো কি করে? উত্তর দিলেন, ওগো, সে তো চুম্বক লোহাকে যেমন টানে, তেমনি আমাদের টানতেই আছে। লোহার গায়ে কাদা মাখা থাকলেই লাগতে পারে না। কাঁদতে কাঁদতে যেমন কাদাটুকু ধুয়ে যায়, অমনি টুক করে লেগে যায়। আমি ঠাকুরের উক্তিগুলি শুনে শুনে লিখছিলাম। বললেন, হ্যাঁ দেখো, সিদ্ধি সিদ্ধি করলে হবে না। সিদ্ধি আনো, সিদ্ধি ঘোঁটো, সিদ্ধি খাও। এরপর আমায় বললেন, তোমরা তো সংসারে থাকবে, তাই একটু গোলাপি নেশা করে থেকো। কাজকর্ম করছো, অথচ নেশাটি লেগে আছে। তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না, যে খেয়ে খেয়ে ন্যাংটা ভ্যাংটো হয়ে পড়ে থাকবে। সংসারে থাকবে তো একখানি আম্মুক্তার নামা লিখে দাও, বকলমা দিয়ে দাও, উনি যা হয় করবেন। তুমি থাকবে বড় লোকের বাড়ির ঝিয়ের মতো। বাবুর ছেলেপুলেকে কত আদর করছে, নাওয়াচ্ছে, ধোয়াচ্ছে, খাওয়াচ্ছে, যেন তারই ছেলে, কিন্তু মনে মনে জানছে এ আমার নয়। যেমন জবাব দিলে ব্যাস, আর কোনো সম্পর্ক নাই। যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয়, তেমনি ওই তেল মেখে নিও, তাহলে আর সংসারে জড়াবে না, লিপ্ত হবে না। এতক্ষণ মেঝেয় বসে কথা হচ্ছিল। এখন তক্তপোষের উপর বসে লম্বা হয়ে শুলেন। আমায় বললেন, হাওয়া করো। আমি হাওয়া করতে থাকলাম। চুপ করে রইলেন। একটু পরে বললেন,
বড্ড গরম গো, পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও। আমি বললাম, আবার শৌকও তো আছে দেখছি। হেসে বললেন, কেন থাকবে নি, কেন থাকবে নি? আমি বললাম, তবে থাক থাক, খুব থাক। সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয়। শেষবার, যেবারের কথা তুমি তৃতীয় খণ্ডে তৃতীয় ভাগ 1600 খণ্ড উল্লেখ করেছ, সেইবার আমার স্কুলের হেডমাস্টারকে নিয়ে গেছিলাম তাঁর বিএ পাশ করার অব্যবহিত পরে। এইবার এই সেদিন তোমার সঙ্গে তাঁর দেখা হয়েছে। ওকে দেখেই বললেন, আবার ইটি পেলে কোথায়, বেড়ে তো। ওগো, তুমি তো উকিল, উফ, বড় বুদ্ধি, আমায় একটু বুদ্ধি দিতে পারো? তোমার বাবা যে সেদিন এসেছিলেন, এখানে 3 দিন ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, তাকে কেমন দেখলেন? বললেন, বেশ লোক, তবে মাঝে মাঝে হিজিবিজি বকে। আমি বললাম, আবার দেখা হলে হিজিবিজিটি ছাড়িয়ে দেবেন। একটু হাসলেন। আমি বললাম, আমাদের গোটা কত কথা শুনান। বললেন, হৃদয়কে চেনো? হৃদয় মুখোপাধ্যায়। আমি বললাম, আপনার ভাগ্নে তো, আমার সঙ্গে আলাপ নাই। ঠাকুর বললেন, হৃদে বলতো, মামা, তোমার বুলিগুলি সব এক সময় বলে ফেলো না, ফিবার এক বুলি কেন বলবে? আমি বলতাম, তা তোর কি রে শালা? আমার বুলি আমি লক্ষবার ওই এক কথা বলবো, তোর কি রে? আমি হাসতে হাসতে বললাম, তা বটেই তো। কিঞ্চিত পরে বসে ওং ওং করতে করতে গান ধরলেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, 2-1 পদ গাইতে গাইতে ডুব ডুব বলতে বলতে ডুব। সমাধি ভঙ্গ হল, পায়চারি করতে লাগিলেন। ধুতি পরা ছিল, তা 2 হাত দিয়ে টানতে টানতে একেবারে কোমরের উপর তুলেছেন। এদিক দিয়ে খানিকটা মেঝে ঝেঁটিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে খানিকটা অমনি পড়ছে। আমি আর আমার সঙ্গী টেপাটিপি করছি আর চুপি চুপি বলছি, ধুতিটি পরা হয়েছে ভালো। একটু পরেই দূর শালার ধুতি বলে ধুতিটা ফেলে দিলেন, দিয়ে দিগম্বর হয়ে পায়চারি করতে লাগলেন। উত্তর দিক থেকে কার যেন ছাতা ও লাঠি আমাদের সম্মুখে এনে জিজ্ঞাসা করলেন, এ ছাতা লাঠি তোমাদের? আমি বললাম, না। অমনি বললেন, আমি আগেই বুঝেছি এ তোমাদের নয়। আমি ছাতা লাঠি দেখেই মানুষ বুঝতে পারি। সেই একটা লোক হাউমাউ করে কতকগুলো গিলে গেল, এ তারই নিশ্চয়। কিছুকাল পরে ওইভাবেই খাটের উত্তর পাশে পশ্চিমমুখ হয়ে বসে পড়লেন। বসেই আমায় জিজ্ঞাসা, ওগো, আমায় কি অসভ্য মনে করছো? আমি বললাম, না, আপনি খুব সভ্য। আবার এ জিজ্ঞাসা করছেন কেন? ঠাকুর বললেন, আরে শিবনাথ টিবনাথ অসভ্য মনে করে। ওরা এলে কোনো রকমে একটা ধুতি টুতি জড়িয়ে বসতে হয়। গিরিশ ঘোষকে চেনো? আমি বললাম, কোন গিরিশ ঘোষ? থিয়েটার করে যে? ঠাকুর বললেন, হ্যাঁ। আমি বললাম, দেখিনি কখনো, নাম জানি। ঠাকুর বললেন, ভালো লোক। আমি বললাম, শুনি মদ খায় নাকি? ঠাকুর বললেন, খাক না, খাক না, কদিন খাবে? বললেন, তুমি নরেন্দ্রকে চেনো? আমি বললাম, আজ্ঞে না। ঠাকুর বললেন, আমার বড় ইচ্ছা তার সঙ্গে তোমার আলাপ হয়। সে বিএ পাশ দিয়েছে, বিয়ে করেনি। আমি বললাম, যে আজ্ঞা, আলাপ করব। ঠাকুর বললেন, আজ রামদত্তের বাড়ি কীর্তন হবে, সেইখানে দেখা হবে, সন্ধ্যার সময় সেইখানে যেও। আমি বললাম, যে আজ্ঞা। ঠাকুর বললেন, যাবে তো? যেও কিন্তু। আমি বললাম, আপনার হুকুম হলো, তা মানব না? অবশ্য যাব। ঘরে ছবি কখানা দেখালেন, পরে জিজ্ঞাসা করলেন, বুদ্ধদেবের ছবি পাওয়া যায়? আমি বললাম, শুনতে পাই পাওয়া যায়। ঠাকুর বললেন,
সেই ছবি একখানি তুমি আমায় দিও। আমি বললাম, যে আজ্ঞা, যখন এবার আসব নিয়ে আসব। আর দেখা হলো না। আর সে শ্রীচরণ প্রান্তে বসতে ভাগ্যে ঘটে নাই। সেদিন সন্ধ্যার সময় রামবাবুর বাড়ি গেলাম। নরেন্দ্রের সঙ্গে দেখা হলো। ঠাকুর একটি কামরায় তাকিয়া ঠেস দিয়ে বসেছেন। নরেন্দ্র তাঁর ডান পাশে, আমি সম্মুখে। নরেন্দ্রকে আমার সহিত আলাপ করতে বললেন। নরেন্দ্র বললেন, আজ আমার বড় মাথা ধরেছে, কথা কইতে ইচ্ছা হচ্ছে না। আমি বললাম, থাক, আর একদিন আলাপ হবে। সেই আলাপ হল 1897 সনের মে কি জুন মাসে, আলমোড়ায়। ঠাকুরের ইচ্ছা তো পূর্ণ হতেই হবে, তাই 12 বছর পরে পূর্ণ হল। আহা, সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে আলমোড়ায় কটা দিন কত আনন্দেই কাটাইয়াছিলাম। কখনো তাঁর বাড়িতে, কখনো আমার বাড়িতে, আর একদিন নির্জনে তাঁকে নিয়ে একটি পর্বতশৃঙ্গে। আর তার সঙ্গে পরে দেখা হয় নাই। ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতেই সেবারের দেখা। ঠাকুরের সঙ্গেও মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু ওই অল্প সময়ের মধ্যে এমন হয়েছিল যে তাকে, অর্থাৎ ঠাকুরকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি, কেমন বেয়াদপের মতো কথা বলেছি। সম্মুখ থেকে সরে এলেই মনে হতো, ওরে বাপরে, কার কাছে গেছলাম। ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্যামৃতবর্ষী হাসিটুকু যতনে প্যাটরায় পুরে রেখে দিয়েছি। সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। আর সেই হাসিচ্যুত অমৃত কণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে, এই ভেবে হস্যামি চ মুহুর্মুহু, হস্যামি চ পুনঃ পুনঃ। আমারই যদি এই, এখন বোঝো তুমি কেমন ভাগ্যধর। প্রথম ভাগ সমাপ্ত।